ভাবুন তো, এমন একটি সকাল যখন পুরো লন্ডন শহর নিস্তব্ধ, নেই কোনো কোলাহল, নেই কোনো ব্যস্ততা। সেই অপরূপ দৃশ্য দেখে একজন কবি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি লিখে ফেলেছিলেন ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সনেট, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পাঠ্যসূচিতে থাকা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কবিতা কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের ডিসকাশন এবং অ্যানালাইসিস খুব সহজ ভাষায় আলোচনা করব। কবিতার থিম, সামারি, লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, পোয়েটিক ডিভাইসেস এবং পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদিও বা কতটা কভার করা যাবে এই একই ভিডিওতে সেটা আলোচ্য বিষয়, কিন্তু আমরা চেষ্টা করব যে সবকিছুই এই একই ভিডিওতে জানানোর। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন তবে শুরু করা যাক। কবিতার বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমরা প্রথমে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্ম 1770, মৃত্যু 1850। ওই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক কবি। তিনি 1770 সালের 7ই এপ্রিল ইংল্যান্ডের ককারমাউথে জন্মগ্রহণ করেন। তার পিতা জন ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন ইংরেজ আইনজীবী এবং মাতা অ্যান ওয়ার্ডসওয়ার্থ উইলিয়াম ছোটবেলায় মারা যান। শৈশবের এই বেদনাদায়ক অভিজ্ঞতাগুলি কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জীবনে এবং তার কবিতায় গভীর প্রভাব ফেলেছিল। ওয়ার্ডসওয়ার্থ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট জনস কলেজে অধ্যয়ন করেন। সেখানে তিনি সাহিত্য ও প্রকৃতির প্রতি গভীর অনুরাগ গড়ে তোলেন। 1790-এর দশকে তার সঙ্গে স্যামুয়েল টেলর কোলেরাইটস বন্ধুত্ব গড়ে ওঠে। 1798 সালে তারা যৌথভাবে লিরিক্যাল ব্যালাডস প্রকাশ করেন, যা ইংরেজি রোমান্টিক আন্দোলনের সূচনাকারী এক যুগান্তকারী কাব্যগ্রন্থ হিসাবে বিবেচিত হয়। ওয়ার্ডসওয়ার্থ বিশ্বাস করতেন যে কবিতায় সহজ সরল ভাষা ব্যবহার করা উচিত এবং দৈনন্দিন জীবন ও প্রকৃতির অনুপ্রেরণায় উদ্ভূত মানুষের আন্তরিক অনুভূতির প্রকাশ ঘটানো উচিত। তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ তার জীবনে অনুপ্রেরণা ও উৎসাহের এক অবিচ্ছিন্ন উৎস ছিলেন। 1802 সালে তিনি মেরি হ্যাচিনসনকে বিবাহ করেন এবং তাদের কয়েকটি সন্তান জন্মগ্রহণ করে। ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, যা সাধারণভাবে ড্যাফোডিলস নামে পরিচিত, লাইন্স কম্পোজড আ ফিউ মাইলস অ্যাবভ টাইনটার্ন এবে, ওড, ইন্টিমেশন অফ ইমর্টালিটি এবং দ্য প্রিলিউড। দ্য প্রিলিউড একটি আত্মজীবনীমূলক মহাকাব্য যা তার মৃত্যুর পর প্রকাশিত হয়। 1843 সালে ওয়ার্ডসওয়ার্থকে যুক্তরাজ্যের পোয়েট লরেট হিসাবে নিয়োগ দেওয়া হয়, যা ব্রিটেনে একজন কবির জন্য সর্বোচ্চ সম্মান। তিনি 1850 সালের 23 এপ্রিল রাইডাল মাউন্টে মারা যান এবং সেন্ট অসওয়াল্ডস চার্চে সমাধিস্থ হন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইংরেজি সাহিত্যের অন্যতম প্রভাবশালী কবি হিসেবে স্মরণীয়। তার কবিতায় প্রকৃতির সৌন্দর্য, সাধারণ জীবনের মূল্য এবং কল্পনা ও মানবিক অনুভূতির গুরুত্ব গভীরভাবে উদযাপিত হয়েছে। তার সাহিত্যকর্ম আজও বিশ্বের অসংখ্য পাঠককে অনুপ্রাণিত করে এবং ইংরেজি সাহিত্যে অধ্যয়নের একটি অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত হয়। এরপরে আমরা আলোচনা করব কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতার ব্যাকগ্রাউন্ড বা পটভূমি। এই কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটি 1802 সালের 3রা সেপ্টেম্বর রচিত হয়। সে সময় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরোথিকে সঙ্গে নিয়ে ফ্রান্সে ভ্রমণ করছিলেন। ভোরবেলায় লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজ অতিক্রম করার সময় তিনি দিনের কোলাহল শুরু হওয়ার আগের শান্ত ও মনোমুগ্ধকর শহরের সৌন্দর্যে গভীরভাবে মুগ্ধ হন। সেই বিরল ও স্মরণীয় মুহূর্তই তাকে এই বিখ্যাত সনেটটি রচনা করতে অনুপ্রাণিত করেছিল। এই
কবিতার নাম কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই কবিতার যে ফর্ম সেটা হচ্ছে ইটালিয়ান পেত্রার্কান সনেট। মোট লাইন রয়েছে গিয়ে 14টি, যার রাইম স্কিম হচ্ছে এবি বিএ এবি বিএ সিডি সিডি সিডি। এবারে আমরা আলোচনা করব এই কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটির সারাংশ। কবিতার শুরুতেই কবি ঘোষণা করেন যে এমন অপূর্ব দৃশ্য দেখে যদি কেউ তার সৌন্দর্যের প্রশংসা না করে, তার সৌন্দর্য অর্থাৎ সেই শহরের সৌন্দর্যের প্রশংসা না করে, তবে সেই ব্যক্তি অবশ্যই সৌন্দর্যবোধ ও সংবেদনশীলতার অভাব রয়েছে, অর্থাৎ সেই ব্যক্তির মধ্যে সৌন্দর্যবোধ এবং সংবেদনশীলতা নেই। তিনি অর্থাৎ আমাদের কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি ভোরের আলোয় স্নান করে ওঠা লন্ডন শহরের মনোরম রূপ বর্ণনা করেছেন তার এই কবিতাতে। শহরের জাহাজ, উঁচু উঁচু মিনার, গম্বুজ, নাট্যশালা বা নাট্যমঞ্চ, থিয়েটার এবং মন্দিরগুলো পরিষ্কার আকাশের নিচে উজ্জ্বল ও দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। ওয়ার্ডসওয়ার্থ লক্ষ্য করেন যে ভোরের সেই সময়ে বাতাসে বেশি ধোঁয়া নেই, কোলাহল নেই ও ব্যস্ততা নেই। এই জন্য শহরটিকে অত্যন্ত শান্ত, নির্মল ও পবিত্র বলে কবির মনে হয়েছে। তার কাছে লন্ডনের এই সৌন্দর্য উপত্যকা, পাহাড় কিংবা সবুজ মাঠের সৌন্দর্যকেও হার মানিয়ে দিবে, কারণ চারিদিকে তখন এক গভীর নীরবতা বিরাজ করছে। সূর্যের আলো শহরের উপর উজ্জ্বলভাবে ছড়িয়ে পড়েছে, আর থেমস নদীও তার স্বাভাবিক গতিতে শান্তভাবে বয়ে চলেছে। শেষের লাইনগুলিতে কবি বলেন, শহরের ঘরবাড়িগুলো যেন গভীর নিদ্রায় আচ্ছন্ন, যারা এই মহান নগরীর বিশাল হৃদয় যেন নীরব হয়ে আছে। এই শক্তিশালী চিত্রকল্পের মাধ্যমে বোঝানো হয়েছে যে সাধারণত কর্মব্যস্ত ও কোলাহলপূর্ণ লন্ডন ভোরের সেই ক্ষণে সম্পূর্ণ শান্ত, স্থির এবং নিস্তব্ধ হয়ে এক অনন্য সৌন্দর্যের প্রকাশ ঘটিয়েছে। এইবারে আমরা শুরু করব কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটির লাইন বাই লাইন বর্ণনা। লাইন 1 থেকে 2। Earth has not anything to show more fair, dull would he be of soul who could pass by. Earth has not anything to show more fair, dull would he be of soul who could pass by. এখানে কবি বলছেন যে পৃথিবীতে এর চেয়ে বেশি সুন্দর দৃশ্য আর কিচ্ছু নেই। যেই ব্যক্তি এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে না চলে যেতে পারে, তার মন বা আত্মা সৌন্দর্য উপলব্ধি করার ক্ষমতা তার নেই, অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য অনুভব করার মতো সংবেদনশীলতা সেই ব্যক্তির মধ্যে নেই। তারপরের লাইন, এ সাইট সো টাচিং in its majesty, this city now doth like a garment wear. A sight so touching in its majesty, this city now doth like a garment wear. বলছে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে বলছেন যে এই লন্ডন শহরের মহিমান্বিত ও হৃদয়স্পর্শী সৌন্দর্যের কথা। ভোরের আলো শহরটিকে এমনভাবে যেন স্নান করিয়ে দিয়েছে বা ঢেকে রেখেছে, যেন শহরটি একটি সুন্দর পোশাক বা সোনালী পোশাক পরে আছে বলে কবির দৃষ্টিতে ধরা পড়েছে। এখানে ভোরের আলোকে শহরের অলংকার বা সোনালী পোশাকের সঙ্গে তুলনা করা হয়েছে। পরবর্তী লাইনে আমরা দেখে নিব, দিস বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাইক। কবি বলছে যে দিস বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাইক, অর্থাৎ ভোরের এই শান্ত স্নিগ্ধ পরিবেশে লন্ডন শহরটি যেন সম্পূর্ণ নিস্তব্ধ। জাহাজ, উঁচু উঁচু মিনার, গম্বুজ, থিয়েটার বা নাট্যমঞ্চ বা নাট্যশালা এবং মন্দির সবকিছুই যেন এই সকালের পরিষ্কার আলোয় স্পষ্ট ও সুন্দরভাবে দেখা যাচ্ছে। কোথাও কোনো কোলাহল বা ব্যস্ততা নেই।
পরবর্তী লাইনে চলে যাব। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন যে ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। অর্থাৎ শহরটি যেন চারিদিকে খোলা মাঠ ও বিশাল আকাশের সঙ্গে একাত্ম হয়ে গেছে। অর্থাৎ শহরটি যেন চারিদিকে খোলা মাঠ ও বিশাল আকাশ এটার সঙ্গে মিলে গিয়েছে। ধোঁয়াহীন পরিষ্কার বাতাসে সবকিছু চকচকে ঝকঝকে এবং ঝলমল দেখাচ্ছে। ভোরের পরিষ্কার পরিবেশে শহরের সৌন্দর্য আরো যেন বাড়িয়ে তুলেছে, বা ভোরের যে পরিষ্কার পরিবেশ, এই পরিবেশ যেন শহরের সৌন্দর্যকে দ্বিগুণ করে দিয়েছে বা অনেকটা বাড়িয়ে দিয়েছে। পরবর্তী লাইন, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখছেন যে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল। অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন যে সূর্য তার প্রথম যে সোনালী আলো, সেই সোনালী আলোতে কখনোই উপত্যকা, পাহাড় বা শিলার উপর এত সুন্দরভাবে ছড়িয়ে দেয়নি যতটা আজ এই লন্ডন শহরের উপর সূর্য তার আলোকে ছড়িয়ে দিয়েছে। শহরের সৌন্দর্য প্রকৃতির মনোরম দৃশ্যকে যেন অতিক্রম করে ফেলেছে। অর্থাৎ কবি এখানে বলছেন যে এই সোনালী আলোতে লন্ডন শহরটাকে অন্যান্য দিনের থেকে আজকে, অর্থাৎ কবি যেই দিন সেই লন্ডন শহরটাকে দেখছেন ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে দাঁড়িয়ে, সেই দিন যেন সেই লন্ডন শহরটা একটা অন্যরকম ভাবে তার সৌন্দর্যের মাত্রা সেটা যেন সে বাড়িয়ে পেয়েছিল। পরবর্তী লাইন, নেভার I never felt a calm so deep, the river glideth at his own sweet will. I never felt a calm so deep, the river glideth at his own sweet will. এখানে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে তিনি তার জীবনে এত গভীর শান্তি আগে কখনো তিনি দেখেননি বা অনুভব করেননি। থেমস নদী কোনো বাধা ছাড়াই তার নিজের ইচ্ছাতে স্বাভাবিক গতিতে ধীরে ধীরে শান্তভাবে বয়ে চলেছে। এখানে প্রকৃতি ও শহরের মধ্যে এক সুন্দর সামঞ্জস্য কবি তার লেখনের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। পরবর্তী লাইন, ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এখানে কবি বলছেন যে ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ অ্যান্ড অল দ্য মাইটি হার্ট ইজ লাইং স্টিল। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে বলতে চেয়েছেন যে তিনি বিস্ময়ে চকিত হয়ে ঈশ্বরকে মনে করেন। তার মনে হয় যে এই শহরের ঘরবাড়িগুলো যেন গভীর ঘুমে আচ্ছন্ন, তারা গভীর ঘুমে যেন মিষ্টি স্বপ্নে ডুবে রয়েছে। সাধারণত এই ব্যস্ত এবং কাজে ব্যস্ত লন্ডন শহরের মহান হৃদয়, সেটা যেন ভোরবেলায় সম্পূর্ণ শান্ত ও নিস্তব্ধ হয়ে আছে। এখানে মাইটি হার্ট বলতে সমগ্র লন্ডন শহরের প্রাণচঞ্চল ও কর্মব্যস্ত জীবনকে বোঝানো হয়েছে, যা ভোরের মুহূর্তে সাময়িকভাবে যেন থমকে গেছে বা থেমে গেছে। এই কবিতার সারমর্ম ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে অবশ্যই বলতে হবে যে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ভোরবেলায় লন্ডন শহরের অপরূপ সৌন্দর্য, নীরবতা এবং নির্মল পরিবেশের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি তার লেখনের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন যে প্রকৃতির আলো ও শান্তি একটি ব্যস্ত শহরকেও অসাধারণ সুন্দর করে গড়ে তুলতে পারে বা সাজিয়ে তুলতে পারে। কবিতাটি আমাদের এই শিক্ষা শেখায় যে প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করতে হলে সংবেদনশীল মন এবং সৌন্দর্যবোধ থাকা অপরিহার্য। এই কবিতার বিষয়বস্তু আলোচনাতে আমরা একটা কথা বলতেই পারি যে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটি মূল বিষয় হল প্রকৃতি ও নগর জীবনের অপূর্ব মিলন, ভোরের শান্ত সৌন্দর্য এবং সৌন্দর্য উপলব্ধি করার মানবিক সংবেদনশীলতা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ভোরবেলায় লন্ডন শহরের এক বিরল ও মনোমুগ্ধকর দৃশ্য তার লেখনের মাধ্যমে তুলে ধরেছেন। তিনি কোলাহল শুরু হওয়ার আগে লন্ডন শহরটি সম্পূর্ণ শান্ত, নির্মল এবং ধোঁয়ামুক্ত হিসেবে দেখেছেন।
সূর্যের প্রথম আলোয় জাহাজ, মিনার, গম্বুজ, নাট্যশালা, মন্দির এবং থেমস নদী এক অনন্য সৌন্দর্যে যেন ভেসে উঠেছে। সাধারণত ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির সৌন্দর্যের কবি হিসাবেই পরিচিত, কিন্তু এই কবিতায় ওয়ার্ডসওয়ার্থ দেখিয়ে দিয়েছেন যে একটি ব্যস্ত নগরীও প্রকৃতির আলো ও নীরবতার স্পর্শে অসাধারণ সৌন্দর্য লাভ করে। তাই এখানে শহর ও প্রকৃতির মধ্যে কোনো বিরোধ নেই, বরং এক চমৎকার সামঞ্জস্য ও ঐক্যতা দেখা যায়। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আরও বোঝাতে চেয়েছেন যে প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করার জন্য মানুষের সংবেদনশীল মন থাকা অবশ্যই দরকার। যে ব্যক্তি এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখে এড়িয়ে চলে যায়, তার সৌন্দর্যবোধের অভাব অবশ্যই রয়েছে। কবিতার শেষ অংশে লন্ডন শহরকে যেন একটি জীবন্ত সত্তা হিসেবে কল্পনা করা হয়েছে। শুধু শুধু লন্ডন শহরই নয়, এখানে থেমস নদীটিকেও জীবন্ত সত্তা হিসেবে আলোচনা করা হয়েছে, যা আবার পার্সনিফিকেশনের মধ্যে পড়ে। এই শহরটির জীবন্ত সত্তা হিসেবে একটি মহান হৃদয় ভোরের নীরব মুহূর্তে শান্ত হয়ে যেন বিশ্রাম নিচ্ছে বলে কবি তার লেখায় বর্ণনা করেছেন। সুতরাং এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হল ভোরের লন্ডনের অপরূপ সৌন্দর্য ও প্রকৃতি, নগর জীবনের সুরেলা মিলন, গভীর শান্তির অনুভূতি এবং সৌন্দর্য উপলব্ধি করার মানবিক সংবেদনশীলতার গুরুত্ব। এইবারে আমরা আলোচনা করব কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটির লিটারেরি ডিভাইসেস। প্রথমে সিমিলি। দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অব দ্য মর্নিং। এখানে শব্দ দুটি হচ্ছে লাইক এবং অ্যাজ। এখানে ভোরের সৌন্দর্যকে একটি পোশাকের সঙ্গে তুলনা করা হয়েছে। কবি বলেছেন লন্ডন শহরটি যেন সকালের সৌন্দর্যকে একটি পোশাকের মতো পরিধান করেছে। এখানে সিমিলির ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই যে একটি পোশাকের সঙ্গে তুলনা করা, এটাই সিমিলি, লাইক অথবা অ্যাজ। এরপরে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশনের লাইন, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। পার্সনিফিকেশন হলো যখন আমরা প্রকৃতির কোনো বস্তুতে মানব সত্তা আরোপ করি, অর্থাৎ আমরা প্রকৃতির কোনো বস্তুকে মানব বা মানুষের মতো করে দেখানোর চেষ্টা করি, তখনই সেটা পার্সনিফিকেশন হয়ে যায়। এখানে সুইট উইল অর্থাৎ নদীর একটি ইচ্ছা আরোপ করা হচ্ছে। তারপরে বাড়িগুলোকে ঘুমন্ত হিসেবে বলা হচ্ছে। বাড়ি তো ঘুমোয় না, ঘুমোয় গিয়ে মানুষ। নদীর কোনো ইচ্ছা হয় না, ইচ্ছা হয় গিয়ে মানুষের। সুতরাং নদীর উপরে ইচ্ছা আরোপ করা, বাড়িগুলোকে ঘুমন্ত হিসাবে দেখানো। অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এই লাইনগুলোতে এখানে থেমস নদীকে মানুষের ইচ্ছের সঙ্গে, মানে মানুষের মতো ইচ্ছে শক্তি তার উপরে আরোপ করা হয়েছে। ঘর বাড়িগুলোকে ঘুমন্ত হিসেবে বলা হয়েছে। আবার লন্ডন শহরটিকে একটি জীবন্ত মানুষের সঙ্গেই তুলনা করা হয়েছে, যেই মানুষের মহান হৃদয় আছে, অর্থাৎ এখানে পার্সনিফিকেশনের ব্যবহার হয়েছে। এরপরে মেটাফোর। অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এই লাইনটিতেই মাইটি হার্ট বলতে লন্ডন শহরের কর্মচঞ্চল জীবনকে বোঝানো হয়েছে। শহরটিকে সরাসরি একটি জীবন্ত মানুষের হৃদয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। এটি একটি রূপক, মানে মানুষের মতো রূপ, মানুষের রূপ দেওয়া হয়েছে, অর্থাৎ মেটাফোর। এরপরে ইমেজেরি। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। এই লাইনগুলিতে কবি এমনভাবে জীবন্ত বর্ণনা দিয়েছেন যে পাঠকের চোখের সামনে ভোরের লন্ডন শহরের সুন্দর দৃশ্য স্পষ্টভাবে ফুটে ওঠে। এই দৃশ্যমান বর্ণনাই ভিজুয়াল ইমেজেরি। এরপরে হাইপারবোল। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। এই লাইনটিতে কবি বলেছেন পৃথিবীতে এর চেয়ে সুন্দর দৃশ্য আর দেখার নেই। এটি সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে ইচ্ছাকৃতভাবে, মানে অতি রঞ্জিত বা বেশি করে বাড়িয়ে বাড়িয়ে বলা হয়েছে বা প্রশংসা করা হয়েছে। এরপরে অ্যালিটারেশন।
এলিটারেশনের যে লাইনগুলি আমরা দেখতে পাই, ডিয়ার গড, সাইলেন্ট বেয়ার, ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, এই শব্দগুলিতে একই বা কাছাকাছি ধ্বনির পুনরাবৃত্তির মাধ্যমে কবিতায় সুরেলা ধ্বনির সৃষ্টি করা হয়েছে। এরপরে এনজামমেন্ট, এনজামমেন্টের লাইনগুলি আমরা পাই, দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়ার, দ্য বিউটি অব দ্য মর্নিং। এখানে এই লাইনগুলিতে একটি বাক্যের ভাব প্রথম পংক্তি থেকে পরের পংক্তিতে কোনো বিরাম ছাড়াই প্রবাহিত হয়েছে, একে এনজামমেন্ট বলে। এরপরে সিম্বলিজম, সিম্বলিজম যেখানে যেখানে পাই, যেমন মর্নিং, নতুন সূচনা, আশা ও নির্মলতা, স্মোকলেস এয়ার, বিশুদ্ধতা ও শান্তি, রিভার থেমস, প্রকৃতির স্বাভাবিক ও চিরন্তন প্রবাহ। কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটি থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ তৈরি হবে। যেহেতু এটি ফার্স্ট সেমিস্টারে রয়েছে, এখান থেকে কোনো বড় প্রশ্ন থাকবে না, এমসিকিউ বেসড প্রশ্নই হবে। তো এমসিকিউ বেসড প্রশ্ন মূলত ছন্দ অলঙ্কার থেকে আসতে পারে, সিমিলি কি জিনিস, সিমিলি কোথায় কোথায় ব্যবহার হয়েছে, মেটাফোর, তারপরে সিম্বলিজম, এইগুলো মূলত থাকে। তারপরে এখানে বলা যেতে পারে যে কোন শহরের এখানে কথা বলা হচ্ছে, লন্ডন শহর, অবভিয়াসলি লন্ডন শহরের কথা বলা হচ্ছে। যেহেতু কবিতাটির মধ্যে কোথাও লন্ডন শহর বা থেমস নদীর উল্লেখ নেই, নাম উল্লেখ নেই, শুধু বলা হচ্ছে নদী তার নিজস্ব মতে বা নিজস্ব ইচ্ছাতে চলছে। তো এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসতেই পারে, যেখানে কোন শহরের কথা বলা হচ্ছে, কোন নদীর কথা বলা হচ্ছে। তারপর এখানে বলা হতে পারে যে এই কবিতাটির লেখককে, পিবি শেলি নাকি জন কেটস নাকি ব্রাউনিং নাকি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এরকম টাইপের এমসিকিউ প্রশ্ন এখান থেকে থাকবে। তারপরে লাইন উদ্ধৃত করে কিছু কিছু প্রশ্ন থাকতে পারে, যেমন আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যে শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থানের জায়গাতে কি হবে, বিউটিফুল হবে নাকি ফেয়ার হবে, নাকি এফএআরই হবে ফেয়ার হবে, নাকি এফইএআর ফিয়ার ফেয়ার হবে। এই প্রশ্নগুলো রয়েছে। তো আশা করি এমসিকিউ প্রশ্ন রয়েছে, কবিতাটিকে খুব ভালোভাবে প্রথম থেকে শেষ অবধি যদি ভালোভাবে পড়া হয়, কবি উইলিয়াম ওয়ার্ড সম্পর্কে কিছু ছোটখাটো তথ্য যদি মুখস্থ করা হয় বা মনে রাখার চেষ্টা করা হয়, আর কবিতাটির লাইন বা লাইন যদি আমরা খুব ভালোভাবে বুঝে নিই, তাহলে এমসিকিউর ক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো ধরনের সমস্যা হতে পারে। কবিতাটি খুব সহজ সরল ভাষাতে লেখা হয়েছে। শুধুমাত্র মন দিয়ে 3 থেকে 4 বার কবিতাটিকে ভালো মতো বুঝে নেওয়ার চেষ্টা করলেই অনায়াসে এখান থেকে যে কোনো ধরনের এমসিকিউ প্রশ্ন যে কোনো ছাত্রছাত্রী খুব সহজে করতে পারবে বলে আমার মনে হয়। তো যাই হোক, আজকে এই ভিডিওটি আর বেশিক্ষণ বাড়ালাম না, এই অবধি। ভিডিওটি কেমন লাগছে, যদি খুবই ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর যদি আরও অন্য কোনো টপিকের সম্পর্কে প্রশ্ন উত্তর বা ভিডিও দরকার, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আজ এই অবধি, ধন্যবাদ।